তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সেনা আগামী দিনে অপারেশন বাংলার মাধ্যমে এই বাংলা থেকে বের করবে, সেই ব্যবস্থা আমরা করি। এখন দেখা যাচ্ছে ডবল ডবল নাগরিক। তৃণমূলের নেতা মানে পশ্চিমবঙ্গেরও নাগরিক, ভারতবর্ষেরও নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। তাই তৃণমূল দলটা স্লোগান বাংলাদেশের ভারতীয় সেনাবাহিনীকে আমি অনুরোধ করবো, পাকিস্তানকে যদি মিসাইল মারতে হয় একটা মিসাইল স্পেশালি রেখে দেবেন, যাতে সৌগত রায় এবং অন্যান্য তৃণমূল নেতাদেরকে বেঁধে তারপরে পাকিস্তানে ছুড়বেন, তাহলে পরে সেখানে গিয়ে যেন দেখতে পারে বোমটা জায়গা মতো লেগেছে কিনা। যে ভারত সেই উগ্রপন্থী ক্যাম্পগুলোকে নষ্ট করে দেবে, তার আগে আমাদের কাছে নোটিশ হলো কি, জেলায় জেলায় ড্রিল করতে হবে, মক ড্রিল করতে হবে। আমরাও ভাবছিলাম, পাকিস্তানও ভাবছিল ইন্ডিয়া মক ড্রিল করছে, তো মক ড্রিলের পর যুদ্ধ করবে। পাকিস্তান চুপচাপ ছিল, আর পাকিস্তান বুঝতেই পারেনি কখন ধাপ্পা খেয়ে গেছে। পাকিস্তান ভাবছিল যে মক ড্রিল করে, মক ড্রিল করার পর মোদী হয়তো সিদ্ধান্ত নেবে যুদ্ধ করার। পাকিস্তান ভাবতেই থাকলো, আর নরেন্দ্র মোদী পাকিস্তানের ভিতরে ঢুকে উগ্রপন্থীদের কান মলে দিয়ে চলে এলো। রাত্রিবেলা পাকিস্তান টের পর্যন্ত পেল না। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। নখানা উগ্রপন্থীদের ক্যাম্প ঘুরিয়ে ফেলা হলো ব্রহ্মস মিসাইল দিয়ে। ভারতবর্ষের অন্যতম বিখ্যাত মিসাইল, সেই মিসাইল গিয়ে পড়লো, আর রাত্রেবেলা এই উগ্রপন্থী সংগঠনের যে ঘাঁটি, সেই ঘাঁটি একের পর এক ধ্বংস। তারা ভাবলো যে ভারতকে এরপরে পাল্টা আক্রমণ করবে। পাল্টা আক্রমণ করলে এই যে ড্রোন দেখতে পাচ্ছেন, এরকম ড্রোন পাঠাচ্ছিল। এক একটা ড্রোন আমার তুর্কির কাছ থেকে ভাড়া করে নিয়ে এসেছিল। তুর্কির ড্রোনকে ভাবলো তুর্কি থেকে ড্রোন পাঠাবে, আর তুর্কির মুখ্য প্রধানমন্ত্রী এরদোগান সাহেব, তিনি নিজেকে নবযুগের খলিফা মনে করেন। তো তিনি ভাবলেন পাকিস্তানকে সাহায্য করব, পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করব। পাকিস্তানের ড্রোন ভারতবর্ষের সীমানায় ঢুকলো, আর ভারতীয় মিসাইল গিয়ে, আর ভারতের আকাশটি নিজের বিজ্ঞানীদের তৈরি করা, নরেন্দ্র মোদীর বিজ্ঞানীদের তৈরি করা, আমার আপনার ঘরের ছেলেদের তৈরি করা আকাশটির মিসাইল গিয়ে, ছোট ছোট মিসাইল, তারা গিয়ে এক একটা ড্রোনকে আকাশের মধ্যে ধ্বংস করে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে, কারণ সব থেকে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আছে, তাকে বলা হয়েছে আয়রন ডোম। সবাই বলে ওর থেকে ভালো নাকি হয় না, কিন্তু ভারতবর্ষের কম ব্যবস্থায়, কম টাকায় ভারতীয় বিজ্ঞানীরা আকাশ তীরের মতো ডিআরডিও আমাদের বিজ্ঞানীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সেনাবাহিনীকে সবাই ধন্যবাদ জানাই, কিন্তু তার পেছনে এই বিজ্ঞানীদের যে অবদান, এই অবদানকেও আমাদের সম্মান জানানো উচিত। একবার ডিআরডিওর সমস্ত বিজ্ঞানীদেরকে যারা এই আকাশ তীর মিসাইল তৈরি করছে, একবার জোরে হাততালি দিয়ে তাদের সকলকে ধন্যবাদ জানান, অভিনন্দন জানান, যারা ভারতীয় সেনাবাহিনীর হাতে এই সমস্ত অস্ত্র তৈরি করেছে। সেই সমস্ত অস্ত্র দিয়ে আমরা পাকিস্তানকে ধ্বংস করলাম, ইন্ডিজেনাস ভারতের নিজের হাতে তৈরি। ভারত এখন সবার কারো কাছে হাত পাততে হয় না, উল্টে ব্রহ্মস মিসাইল এখন গোটা বিশ্বের বিভিন্ন দেশ ভারতবর্ষকে লিখছে আমাদেরকে ব্রহ্মস মিসাইল পাঠাও, আমরা ব্রহ্মস মিসাইল নেব। চীনের শত্রু যে সমস্ত দেশ আছে তারা বলছে ভারতবর্ষের কাছ থেকে আমরা ব্রহ্মস মিসাইল কিনবো। ভারতবর্ষের ব্রহ্মস মিসাইল পাকিস্তানের যে সমস্ত এয়ারফোর্সের বিমানকে ধ্বংস করেছে, তার মধ্যে যে কয়েকটি বিমান আছে যারা চাইনার দেয়া, চাইনা পাকিস্তানকে দেয়, আর সেগুলো ভেঙে ভেঙে পড়ে। চাইনা মাল বেশি দিনে মার্কেটে টেকে না, দুদিনেই আউট হয়ে যায়, ও টেকার জিনিস নয়। আর এটা ভারতীয় মাল, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। একবার লাগালে পরে, একবার যদি মিসাইল লাগানোর ব্যবস্থা করে লক করে দেয়, ওই মিসাইল প্রয়োজনে ঘরে ঢুকে যদি বাথরুমেও লুকিয়ে থাকে, সেখানেও গিয়ে উগ্রপন্থীদেরকে নিকেশ করে দেওয়ার ব্যবস্থা করবে, তাদেরকে খতম করবে। আজকে আমাদের ভালো লেগেছে, আমরা সেটা এই মঞ্চ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই। বিরোধী দলের সাংসদদেরকে পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কথা তুলে ধরার জন্য। আমি ধন্যবাদ জানাবো তাদেরকেও, যে তারা বিদেশে গিয়ে ভারতবর্ষের কথা তুলে ধরেছেন। কিন্তু এখানে কয়েকটা আমার ছাড়পোকা আছে, তারা লাফাচ্ছে। তারা লাফাচ্ছে বলে যুদ্ধ বুদ্ধ কিছু হয়নি। কি রাজা কিংবা কি নাম ব্যাটার, সে ব্যাটার লাফাচ্ছে বলে যুদ্ধ বুদ্ধ কিছু হয়নি। আমাদের সৌগত রায় বলছে ও কিছু হয়নি, এদিকে দুটো বোম পড়েছে, ওদিকে দুটো বোম পড়েছে। সৌগত রায় তো পেটো মরে মেরে উঠবে, বোম মেরে মেরে উঠবে। তা আমি তাই বলেছি, সাংবাদিকরা প্রশ্ন করছে, বলছে দাদা তৃণমূলের নেতারা, সৌগত রায় এত সিনিয়র লিডার, প্রফেসর মানুষ, তিনি বলছেন কি যুদ্ধ করেছে, কোথায় হামলা করেছে, কিচ্ছু হয়নি, দুটো বোম পড়েছে। আমি
সাংবাদিকদেরকে বললাম, দেখুন এরা যখন বালাকোটের পর ভারত আক্রমণ করেছিল, যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, যখন ভারত ওপারে গেছিল, তখন ওর প্রশ্ন তুলেছিল। এবার তিনবার হয়ে গেল, এরপরে আর উপায় থাকবে না। এরপরে ভারতীয় সেনাবাহিনীকে আমি অনুরোধ করব, পাকিস্তানকে যদি মিসাইল মারতে হয়, একটা মিসাইল স্পেশালি রেখে দেবেন, তাতে সৌগত রায় এবং অন্যান্য তৃণমূল নেতাদেরকে বেঁধে তারপরে পাকিস্তানে ছুড়বেন, তাহলে পরে সেখানে গিয়ে যেন দেখতে পারে বোমটা জায়গা মতো লেগেছে কিনা। জায়গা মতো লেগেছে তো, জায়গা মতো লেগেছে কিনা কিভাবে বুঝবেন জানেন তো? ভারতে বসে বোঝা যায়, আপনাকে পাকিস্তানে দেখতে হবে না। কিভাবে বুঝবেন? ভারতে বসে বুঝবেন এইভাবে, তৃণমূলের নেতাদের বুকটা ব্যথা করবে, ওরে বাবা রে, ওরে বাবা রে, তার মানে বুঝবেন পাকিস্তানে আঘাত লেগেছে, তবে ওটা ব্যথাটা করছে। আর যারা কমিউনিস্ট বন্ধু আছে তাদের আমার বুকটা চিনচিন করে। কেন চিনচিন করে? কারণ চীনের দেয়া বিমান পাকিস্তান দিয়েছে, পাকিস্তান এসেছে ভারতবর্ষকে আক্রমণ করতে, আর ভারতবর্ষের মিসাইল গিয়ে চীনের বিমানগুলোকে মশা মারার মতো মেরে দিচ্ছে। তো আমাদের বামপন্থী বন্ধুদের তো বুকটা চিনচিন করবে, এটা স্বাভাবিক। এবং এটা দেখেই বুঝতে পারবেন যে পাকিস্তানের কত ক্ষতি হয়েছে। তৃণমূল নেতাদের যত বুকে ব্যথা, তত হচ্ছে পাকিস্তানের ক্ষতির পরিমাণ। তাই আমি বলি, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে দাদা, পাকিস্তানের নাগরিকদেরকে ভারত সরকার ঠিক করেছে ভারতবর্ষ থেকে বের করে দিতে হবে, তার জন্য লেটার এসেছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, কি মনে হয় আপনার কি হবে? পাকিস্তানের নাগরিকদের কি পশ্চিমবঙ্গ সরকার বের করবে? আমি বললাম, দাদা পাকিস্তানের নাগরিক দু রকমের হয়, জানেন কি সেটা? পশ্চিমবঙ্গে আছে। বলে কি? বলছে একদল হচ্ছে পাসপোর্টের পাকিস্তানের নাগরিক, যাদের পাসপোর্টে লেখা থাকে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তাদেরকে তো আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু যাদের কাছে মনের মধ্যে পাকিস্তান আছে, তাদেরকে বের করবেন কিভাবে? তাদেরকে বের করার উপায় নেই। তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সেনা আগামী দিনে অপারেশন বাংলার মাধ্যমে এই বাংলা থেকে বের করবে, সেই ব্যবস্থা আমরা করব। আমি অপারেশন বাংলার কথা বলেছিলাম প্রধানমন্ত্রীর সভা থেকে, মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। বলছে অপারেশন বাংলা আবার কি বলছেন? অপারেশন বাংলা মানে কি আপনারা সেনাবাহিনী পাঠাবেন? অপারেশন সিঁদুর করবেন? আরে তৃণমূল অত বড় শক্তি হয়নি যে তার জন্য অপারেশন সিঁদুর সেনাবাহিনী করতে হবে। তৃণমূলের জন্য অপারেশন ইঁদুরই সব যথেষ্ট। অপারেশন ইঁদুরই করতে হবে ওদের জন্য। বলছে ইঁদুর কেন? বলে ইঁদুর গৃহস্থের বাড়িতে কি করে? চাল চুরি করে খায়। হ্যাঁ, খাই কিনা? রুটি রেখে রুটি চুরি করে খায়। তৃণমূল কংগ্রেস হচ্ছে ইঁদুর। আপনার জন্য নরেন্দ্র মোদী রেশনের চাল পাঠাবে, চুরি করে খাবে কে? তৃণমূল ইঁদুর। সেই তৃণমূল নামক ইঁদুর চুরি করে খাবে। যত উন্নয়নের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, জেলায় জেলায় ব্লকে ব্লকে, গ্রাম পঞ্চায়েতে সুস্বাস্থ্য কেন্দ্র, তার টাকা, টাকার পর টাকা চুরি করে খাচ্ছে। এরা ইঁদুর ছাড়া আর কি? আর এই ইঁদুরকে মারতে ভারতীয় সেনার দরকার নেই, তবে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর সেনা গণতান্ত্রিক ভাবে এই ইঁদুরদেরকে তাড়াবে এবং এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে জাতীয়তাবাদের কেন্দ্র করবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের বিরোধী দলের নেতা আসাদুদ্দিন ওবেসি, ধর্মে মুসলিম, তিনি হায়দ্রাবাদ থেকে যেতেন। তিনি ভারতবর্ষের বাইরে গিয়ে ভারত সরকারের হয়ে, ভারতবাসীর হয়ে গলা ফাটাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই বিরোধী দলের যে সমস্ত নেতারা ভারতবর্ষের বাইরে গিয়ে বিদেশের মাটিতে ভারতবর্ষের হয়ে গলা পাঠিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। গোটা ভারতবর্ষ এই ধরনের বিরোধীদের আচরণকে সম্মান করে। কিন্তু যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা ভারতবর্ষে বসে থেকে ভারতীয় সেনাকে বাজে কথা বলে, ভারতীয় সেনার কৃতিত্বকে খাটো করে দেখাতে চায়, তাদের সাথে তার ধর্ম যেই হোক না কেন, তার টাইটেল সৌগত রায় হোক বা ফিরাজ হাকিম হোক, তাকে আমরা সম্মান দেব না। আসাদুদ্দিন ওবেসি যদি ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষের সম্মানকে উঁচু করে তোলে, তাকে অবশ্যই সম্মান দেব। তিনি সম্মানের হকদার, তাকে প্রয়োজনে সম্মান আমরা দেওয়ার ব্যবস্থা করব। আজকে ভারতবর্ষের সেনাবাহিনীর পাশের বার্তা নিয়ে দাঁড়ানোর বার্তা নিয়ে ভারতীয় জনতা পার্টি তিরঙ্গা যাত্রা করছে। আমরা এই তিরঙ্গা যাত্রা আজকে যে বিপুল সংখ্যায় আমাদের হাওড়া গ্রামীণ, এখানে আমাদের সাংসদ নেই, বিধায়ক নেই, আগামী দিনে আমাদের বিধায়ক এখান থেকে বের করতে হবে। আগামী তিরঙ্গা যাত্রায়, তিরঙ্গা যাত্রা তো আমরা করবোই, আমরা ভারত মাতার সন্তান, সেরকম তিরঙ্গা আমাদের কাছে থাকবে, তিরঙ্গা আমাদের সাথে থাকবে। আর এই তিরঙ্গাকে সামনে নিয়ে ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আপনারা এগোচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত করতে হবে। শুরু হয়ে গেছে,
বিজেপির কথা নাও বিশ্বাস করতে পারেন। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, গত এক বছরে 22 আর 23 এই বছরে 27 কোটি মানুষকে নরেন্দ্র মোদী সরকার অতি দরিদ্র সীমার থেকে বাইরে নিয়ে এসেছেন। এটা বিশ্ব ব্যাংক বলছে, এটা নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল, এটা একমাত্র নরেন্দ্র মোদীর সময়। এই নরেন্দ্র মোদী সরকার আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে। কি করবেন কিনা, কি করতে চান কিনা? গোটা দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পেছোচ্ছি। কলকাতায় বা হাওড়ায় এখানে বাসে উঠলে বলে না কন্ট্রাক্টর সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। যেতে বলে কোথায়? পেছনের দিকে বলে, বাসের পেছনের দিকে যেতে বলে। তো সেরকম পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা, দারুণ এগিয়ে বাংলা। আজকে তো সবাই অবাক হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী। বাংলাদেশে গিয়ে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছে সে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট দেয়, পশ্চিমবঙ্গের নাগরিক, আবার তৃণমূলও করে। মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি, এখন দেখা যাচ্ছে ডবল ডবল নাগরিক। তৃণমূলের নেতা মানে পশ্চিমবঙ্গেরও নাগরিক, ভারতবর্ষেরও নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। সেই তাই তৃণমূল দলটা স্লোগান বাংলাদেশের জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা হচ্ছে সেই সময় আমাদের মনে আছে ছোটবেলায় যখন চোখে ইনফেকশন হয়ে যেত, কনজাংটিভাইটিস যাকে বলা হয়, তাকে আমরা বলতাম জয় বাংলা। কি বলতেন কিনা? হ্যাঁ, জয় বাংলা হয়েছে চোখে, আমরা ছোটবেলায় শুনতাম। তো জয় বাংলা 71 সালের স্লোগান ছিল, মুজিবুর রহমানের স্লোগান ছিল। খেলা হবে সেটাও বাংলাদেশের স্লোগান। আরে স্লোগানও বাংলাদেশের, দুটো স্লোগান বাংলাদেশের, কর্মী নেতা বাংলাদেশের, পার্টিটা ইন্ডিয়ায় থেকে লাভ নেই। দিদিকে আমরা প্যাকেট করে প্রয়োজনে বাংলাদেশে ড্রপ করে আসবো, সেখানে দিদিকে মানাবে, এখানে মানাবে না। তাই আমাদের লড়াইটা আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। আমি ভাষণকে দীর্ঘায়িত করবো না, কারণ অনেকদিন পর অনেক দূর বাইক চালিয়ে এসেছি। আমিও অনেকদিন পর বাইক চালালাম। আমাকে বহুদিন থেকে বাইক চালাতে হবে হবে বলে বলে অনেকদিন পর নিয়ে এসেছে সভাপতি। যেদিনই প্রোগ্রাম হয় কোনো না কোনো সমস্যা হয়। আজকেও বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু উপরওয়ালার অশেষ কৃপা, ভগবানের অশেষ কৃপা। আমি যখন এলাম রাস্তা দিয়ে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তায়, আমি সভাপতিকে ফোন করলাম, সভাপতি যা বৃষ্টি হচ্ছে এটা তো বাইক র্যালিতে হবে না, নৌকা নিয়ে এসো, তাহলে নৌকা দিয়ে তিরঙ্গা যাত্রা হতে পারে। কিন্তু এখানে যখন পৌঁছলাম, উপরওয়ালার কৃপা, ঈশ্বরের কৃপা, বৃষ্টি নেই, আমাদের ভালো পরিবেশে প্রোগ্রাম হয়ে গেল। বোঝা যাচ্ছে উপরওয়ালা ঈশ্বর আমাদের সাথে আছে, ভগবান আমাদের সাথে আছে। আপনারা লড়াই করুন। এই ভারত বিরোধী তৃণমূল কংগ্রেসকে আমাদের এখান থেকে উৎখাত করতেই হবে। যারা পাকিস্তানের পক্ষে কথা বলে আমরা তাদের বিরোধী, আমরা কোন ধর্মের বিরোধী নই, আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ, যাকে পন্থ নিরপেক্ষতা বলে, অর্থাৎ সবার সাথে সমভাব, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। নরেন্দ্র মোদী বিশ্বের সব থেকে উঁচু সেতুর, রেলের সেতুর উদ্বোধন করলো। কাশ্মীরে সেখানে ট্রেন যাবে, গোটা বিশ্ব অবাক চোখে দেখছে, ভাবছে কোন জায়গায় ভারতবর্ষ পৌঁছে যাচ্ছে। ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছচ্ছে, বাংলা যদি না পৌঁছয় ভারতবর্ষের এই বিকশিত ভারতের যাত্রা অসম্পূর্ণ হয়ে যাবে। তাই আসুন এই তিরঙ্গাকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা নিই যে আগামী 26শে নির্বাচনে এই পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী সরকার গঠন করতে হবে, বিকশিত বাংলা তৈরি করতে হবে, বিকশিত ভারত তৈরি করতে হবে। এই নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে